নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, বর্ষাকাল তো আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন। আর এই বর্ষা এলেই কিন্তু ঘরে ঘরে পেটের সমস্যা থেকে শুরু করে ডায়রিয়া, নানা রকমের সংক্রমণ, এই ধরনের অসুস্থতা লেগেই থাকে। সেটা বাচ্চা হোক, বুড়ো হোক, যিনি হন না কেন, এই ধরনের রোগে ভোগেননি বর্ষাকালে এরকম মানুষ কমই আছেন। আজ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই বিষয়ে যে এমন কি ডায়েট রয়েছে যার মাধ্যমে আমরা একটু সুস্থ থাকতে পারি। সেটা বাচ্চা হোক, মানে 8 থেকে 80 সব ধরনের মানুষের জন্য আপনার কাছে একটু পরামর্শ চাইবো যে ডায়েটের মাধ্যমে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, কি খাবো আর কি খাবো না, সেটাও জানতে চাইবো। উম, সবার আগে যেটা জানতে চাইবো যে বর্ষাকাল এলেই পেটের সমস্যা তো বেড়ে যায় কেন, মানে ঘরে ঘরে এই সমস্যাটা তো দেখা যায় কেন? হ্যাঁ, সবার আগে বলি, চারদিকে সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, বাইরে সত্যি খুব বর্ষাকাল এই সময়টায়। যারা বাইরে নিত্য বেরোতেই হবে, যাদের কাজ বাজ না করলে না বেরোতেই হবে, এমন কিছু মানুষ আছেন যাদের হয়তো সবসময় বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াও পসিবল হয় না, তাদের বাইরের খাবার খেতে হয়। আমি তাদেরকেই মেনলি আজকে বলতে চাইছি যে খুব ভালো করে এপিসোডটা দেখুন, যে বর্ষাকালে দেখুন তারা বাইরে যে খাচ্ছে কিন্তু তারা পেটে টোকে খুব সমস্যায় ভুগছে। তো তারা যদি এই সতর্কতাগুলো অবলম্বন করে চলে, তারা যদি বাইরেও খায়, তাদেরও সেই প্রবলেমটা হবে না। তো সবার আগে বলি যে বর্ষাকালে কেন কেন আমরা এত পেটের সমস্যাতে ভুগি। আমাদের বর্ষাকালটা প্রচন্ড হিউমিডিটি থাকে, আর্দ্রতা বাতাসে প্রচন্ড ভাবে বেশি থাকে। তো এই সময় ওই আর্দ্রতার জন্য বাতাসের জলাভাবটা এতটাই বেশি থাকে বলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এই ধরনের যে প্রকোপটা খুব বেশি বেড়ে যায়। আর প্রকোপটা 80 to 90% লেভেলের বেড়ে যায়। এই জন্য যে কোনো খাবারের ওপর যখন ওটা সংস্পর্শে আসছে, খাবার খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে, খাবারের মধ্যে দিয়ে একটা ভ্যাপসা গন্ধ চলে আসছে। তো হয়তো সবসময় আমরা খুব হালকা একটা ভ্যাপসা গন্ধ অতটা ইগনোর করে আমরা জিনিসটা খেয়ে নিই, কিন্তু পরে পেট ব্যথা, পরে পেটের সেই সমস্যা, এগুলো আমরা ভুগি। তো রিজনটা কিন্তু আমাদের ওয়েদার। এই ওয়েদারে কিন্তু সবসময়ের জন্য খুব ভেবে চিন্তে খাবারটা খেতে হবে। আমি আগে হয়তো আরো ডিটেলসে বলবো যে মেন কারণটাই হলো এটা, যে বাতাসের এই আর্দ্রতার কারণে কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার প্রকোপটা খুব বেশি বেড়ে যাচ্ছে। তার জন্য খুব সতর্কতা অবলম্বন করে আপনাদের খেতে হবে। একদম। এবং এই বর্ষাকালে দেখা যায় জলবাহিত রোগের সংক্রমণটাই সব থেকে বেশি হয়। সেটা আমরা যদি বাড়ির জল খাই সেখান থেকেও কিন্তু আমরা সংক্রমিত হতে পারি। তো জানতে চাইবো নিরাপদ পানীয় জল এইটা কিভাবে আমরা তৈরি করব, কি পরামর্শ দেবো? হ্যাঁ, নিরাপদ পানীয় জল বলতে আজকের দিনে মোটামুটি সবার বাড়িতেই আরো ইভির হ্যাঁ। রয়েছে, ওয়াটার পিউরিফায়ার রয়েছে। এবার দেখুন, হয়তো তারা জানেন যে আমি বাড়িতে ওয়াটার পিউরিফায়ার জল খাচ্ছি, তাও কেন আমার পেটের সমস্যা হচ্ছে। এই ধরনের প্রবলেম কিন্তু প্রতিনিয়ত শোনা যায়। দেখুন, সব জায়গা তো সমান না, কিছু কিছু জায়গায় খুব নিচু জমি, হয়তো একটু বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, জল উঠে যাচ্ছে, হয়তো নিচের যে আমাদের ট্যাঙ্কি থাকছে সেই ট্যাঙ্কিটা হয়তো জলে পুরো ডুবে থাকছে, বা পাম্পের মোটরটা জলে ডুবে থাকছে। এরকম অনেক কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেক মানুষকে পড়তে লাগে। তো এই জন্য কয়েকটা ছোট ছোট জিনিস ফলো করতে, যে যদি এরকম সিচুয়েশন হয় যে হয়তো জল জমে গেছে, বাড়িতে জল উঠে গেছে, এই জন্য নিচের ট্যাঙ্কিটা হয়তো জলে ডুবে গেছে, আপনি ফলো করেন, তো সেই সময় কিন্তু যেই জলটা আপনি অ্যাকোয়াগার্ড ভেবে খাচ্ছেন, সেই জলটাও কিন্তু আমার অতটা সেফ না। তার জন্য সেই জলটাকে ফুটিয়ে খায়। আর এছাড়াও যাদের বাড়িতে হয়তো জল ওঠেনি, নর্মাল সিচুয়েশন বর্ষাকালে, তারা হয়তো অ্যাকোয়াগার্ডের জলটাকে সেফ বলে বাড়িতে খাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে তাদেরও পেটের সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? হয়তো আপনি ভুলেও গেছেন যে আপনার অ্যাকোয়াগার্ডের কার্ট্রিজটা আপনি অনেকদিন হয়তো চেঞ্জ করেন। চেঞ্জ করা। হ্যাঁ, অনেকদিন চেঞ্জ করেনি। এছাড়া হয়তো আপনার যে উপরে যে স্টোরেজ ট্যাঙ্কটা আছে, সেই ট্যাঙ্কটা হয়তো অনেকদিন ধরে ক্লিন হয়নি। তো আপনার এদিকে উপরের থেকেও দূষিত জল আসছে, এদিকে ফিল্টারও একদম ক্লিন না। তো সেই সমস্ত কারণের জন্য আপনি অ্যাকোয়াগার্ড ভেবে জলটা খাচ্ছেন, কিন্তু সেই জলটা কিন্তু শুদ্ধ জল বা পরিষ্কার জল আসছে ফিল্টারের জলটা খেলেও আমার মনে হয় বর্ষাকালে অন্তত একটু না। ফুটিয়ে খাওয়া উচিত, বা ফিল্টারটাকে একটু পরিবর্তন করে বা পরিবর্তন করা পরিষ্কার উচিত। করে হ্যাঁ, যদি করা আপনার উচিত। ফিল্টার নতুন লাগানো থাকে বা উপরে ট্যাঙ্কিও ক্লিন থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত মনে খেতে পারেন। আর যদি এগুলোর মধ্যে কোনোটার একটা একটু অসুবিধা থেকে থাকে, তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে বা বয়স্ক লোকের ক্ষেত্রে খুব বেশি দরকার তাদেরকে ফুটিয়ে জলটা। বিশেষত বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকেন এবং একদম ছোট বাচ্চা থাকেন তাহলে তো জল অবশ্যই, মানে ফিল্টারের থেকে নেওয়া হলেও আমার মনে হয় জল ফুটিয়ে খাওয়া উচিত এই এই শর্টেই সময়। উচিত। একদম। আর
জলবাহিত রোগ বলতে কি শুধু ডায়রিয়া বা পেট খারাপ এই জাতীয়? তাহলে জলবাহিত রোগ আর কি কি হয় যেটা থেকে মানুষ অনেক একটু কিছু সতর্ক আছে। থাকতে পারবে? হ্যাঁ, অনেক কিছু জলবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আচ্ছা। জন্ডিস, মানে অনেক কিছু শোনা যায়। মানে এই জলবাহিত জ্বরের থেকে যে রোগগুলো আসে, মানে এত সাইলেন্টলি জিনিসটা আমাদের শরীরে ঢুকে যায়, যেটা আমরা ধরতে পারি না। সেই থেকে হয়তো জ্বর আসে, আমরা জ্বর বলতেই এই সময় ভাবি ভাইরাল ফিভার, কিন্তু ফলো রাখতে হবে পেটের কোনো সমস্যা থেকেও হচ্ছে কিনা। সেটাও যার হচ্ছে সেটা কিন্তু তাকে ফলো রাখতে হবে, যে পেটের কোনো প্রবলেম হচ্ছে কিনা, পেটে ব্যথা হচ্ছে কিনা। তো সবকিছু দেখেই আমাদের কিন্তু এই সময়টা ফলো রেখে ট্রিটমেন্টের দিকে এগোতে হবে। একদম, এই বিষয়ে অবশ্যই আসবো যে কি ধরনের ট্রিটমেন্ট বা কি ধরনের ডায়েট। তার আগে জানতে চাইবো যে আমরা পানীয় জল সম্পর্কে তো জানলাম যে একটু সতর্ক থাকতে হবে, ফুটিয়ে নিতে হবে, কিন্তু ডায়েটে কি ধরনের পরিবর্তন, মানে ধরুন প্রতিদিনের খাবার যেটা আমরা বাড়িতেই খাচ্ছি, তাতে কি ধরনের পরিবর্তন আনতে হবে যদি কেউ আক্রান্ত হন পেটের সংক্রমণে? হ্যাঁ, যদি পেটের সংক্রমণে সে আক্রান্ত, মানে যদি সে আক্রান্ত না হয়, তাকে কিছু জিনিস মানে দিতে হবে, টিপস দেবো সেটা আমি পরে। কিন্তু হয়তো সে আক্রান্ত, তার এখন ডায়রিয়া হয়েছে, পেটের সমস্যায় সে ভুগছে, তাকে কিন্তু খুব মানে সাবধানে, মানে মেন জিনিসটা হলো তার সবার ফার্স্ট স্টেপটা নিতে হবে, তাকে জলটা প্রচুর খেতে হবে। মানে সে যদি কোনো কারণের জন্য খাবার হয়তো খেতে পাচ্ছে না, পেটে ব্যথা, হয়তো তার মুখে সেভাবে রুচি নেই, ভমিটিং ফিলিং আছে, জলটা কিন্তু মাস্ট তাকে মানে একদম চলবেই। ওআরএস খাবেন, যদি একান্ত ওআরএস অনেক সময় পারেন না, নাও পারেন খেতে, তাহলে সেই হিসাবে নারকেলের জল, ডাবের জল, এগুলো কিন্তু একদম কম্পালসারি চলবে। এছাড়া মানে যে খাবার, শরীরকে হাইড্রেটেড রাখতে হবে একদম সারাক্ষণ। ফুল হাইড্রেটেড রাখতে হবে। আর এছাড়াও মানে যে খাবারের মধ্যে কলা, দই, আপেল সিদ্ধ, এগুলো কিন্তু খেতে পারেন, যেটা এক কথায় আমরা বলে থাকি ব্রাড ডায়েট। এই সময় ব্রাড ডায়েটে ইনস্টল করা খুব দরকার। ব্রাড ডায়েট বলতেই বোঝা যায় বানানা, রাইস, অ্যাপেল সস অ্যান্ড টোস্ট। এই ডায়েটটার মধ্যে কিন্তু চললে পরে এই সময়টা ক্ষেত্রে কিন্তু খুব মানে ভালো উপকার হয়। আর যেটা বললেন যে একটা নির্দিষ্ট ডায়েটের মধ্যে দিয়ে যেতে হবে, চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া জরুরি যদি প্রয়োজন বোধ করেন। তবে সেক্ষেত্রে জানতে চাইবো যে বর্ষাকালে ডায়রিয়া বা পেট খারাপ হলে ওআরএস এর পরামর্শ দিলেন, তার সঙ্গে ডাবের জলের কথাও বললেন। আর কোন কোন পানীয় আছে যেটা খেলে কিছুটা হলেও মানুষ সুস্থ বোধ করবে প্রাথমিকভাবে? মানে এই সময় তো জলটা প্রচন্ড ভাবে দরকার, এই সময় ফলের রসটা চলবে না। তো তো আচ্ছা। জলের মধ্যে দিয়ে তাকে হয়তো ওআরএস, ইলেক্ট্রোলাইট, নারকেলের জল, ডাবের জল, এরকম জিনিসগুলোই কিন্তু আচ্ছা, চলবে। এই সময় একেবারে ফলের রস খাওয়া যাবে না? ফলের রসটা না খাওয়াটাই এই সময়টা বেটার। সময়টা না খাওয়াটাই ফলের রস, বিশেষ করে মানে ফাইবার তো একদমই দেওয়া যাবে না, তো সেই সময় আচ্ছা ফাইবারটা স্টপ করার জন্য আচ্ছা। জুসটা না খাওয়াটা better। আর বাইরের জুস তো একদমই খাবেন না একেবারে না। হ্যাঁ, একদমই। তো মানে আপেলটাও খেলে, আপেলটা তো আপনি মানে সিদ্ধ করে খাওয়াটা এই সময় বেটার, যাদের পেটের সমস্যা হচ্ছে তাদের জন্য আপনি সিদ্ধ খাওয়াটা বেটার। যতটা সম্ভব সহজ পাচ্য করে যদি খাবার খাওয়া যায় তাহলে সেটা ভালো হয়। অনেকে ভাবেন স্যালাড ব্যাপারটা ভীষণ হেলদি, সেক্ষেত্রে যদি বাড়িতে কাঁচা খাবার বা স্যালাড বা ধরুন কাটা ফল বাড়িতেই তারা খাচ্ছেন, সেটা কতটা তাদের জন্য হ্যাঁ, উপকারী? অনেকে কাঁচা স্যালাড নেয়, তাদের ক্ষেত্রে বলবো যে মানে সবজিটাকে নুন বা ভিনিগার দিয়ে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখুন, আচ্ছা। তারপরে ধুয়ে নিন, তারপরে খান। আর এছাড়া কিছু কিছু ফল যেমন আপেল, শসা, গাজর, এগুলোর বাকলটা সম্পূর্ণরূপে ছাড়িয়ে খান। আর এদিকে যদি কাটা ফল বাড়িতেও থাকেন, সেটা কিন্তু প্রপার ভাবে কোনো ফয়েলের মধ্যে দিয়ে মুড়িয়ে রাখুন, নইলে ওটা অক্সিডাইজড হয়ে যায়। বাতাসের সংস্পর্শে এসে যখন অক্সিডেট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভালো না। কারণ এই সময় আমাদের বাতাসে, সেটা বাড়িতেই থাকুক বা বাইরে, বাতাসের আর্দ্রতাটা এত বেশি থাকে, চারদিকে ভাইরাস ব্যাকটেরিয়ার প্রকোপটা এতটাই বেশি থাকে, যে আপনার যদি ঘরের ভেতরেও রাখা একটা কাটা ফল থাকে, সেটা অনেকক্ষণ বাদে কিন্তু ওদের জামস হয়ে যাচ্ছে। ঠিক। তো সেই জন্য বাড়িতেও যদি কাটা ফল রাখতে হয়, বাইরে তো একদমই খাবেন না, কোনো কাটা ফলের মানে ফল না, কোনো স্যালাড না, কোনো বাইরে তৈরি জুস না, একদমই না। যদি কাটা ফল বাড়িতেও রাখতে হয়, সেটা প্রপার প্রিজার্ভ করে আচ্ছা। রিজার্ভ করে রেখে তারপরে সেটা আপনি হয়তো খেতে পারেন, বাকল ছাড়িয়ে পরের দিন খেলেন, ঠিক আছে। কিন্তু মানে আমি বলবো যে কাটা ফলটা অ্যাভয়েড করাটাই এই সিজনটার জন্য বেটার। আমরা তো এটা কিনা কাঁচা স্যালাড বা ফলের ক্ষেত্রে আমরা পরামর্শ পেলাম আপনার থেকে। বাড়ির ওয়ার্কিং ওমেনরা যারা আছেন তারা অনেক সময় যেটা করে, এবং আমাদের মা কাকিমারাও করতেন, সকালে তৈরি রান্না করা খাবার তারা আমরা রাতে খাচ্ছি। এটাকে আমরা বাসি খাবার বলি না, দিনের দিন রান্না করা খাবার সেটা রাতে খাচ্ছি। এইখানে জানতে চাইবো বর্ষাকালে খাবার সংরক্ষণ করবো কিভাবে, মানে বাড়িতে তৈরি খাবার সংরক্ষণ করবো কিভাবে?
হ্যাঁ, বাড়িতে তৈরি খাবার তো গরম গরম করে খেয়ে নেওয়াটাই বেটার, কিন্তু এরা ওয়ার্কিং, হয়তো রাত্রে করে রাখতে হবে, পরের দিন সে অফিসে নিয়ে যাবে, হ্যাঁ, এটা অনেকের হ্যাঁ, ক্ষেত্রে এই জিনিসটা হয়। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে রান্নাটা যখন রাত্রে করবেন, করার পরে কিছুক্ষণ 1-2 ঘন্টা বাইরে রেখে সেটা সাথে সাথে ফ্রিজে ঢুকিয়ে দেবেন। যে হ্যাঁ, অনেকক্ষণ তৈরি করা খাবার বাইরেই হয়তো অনেকক্ষণ থেকে জিনিসটা হয়তো নষ্টের দিকে চলে এসছে, তারপরে গিয়ে ঢোকাচ্ছেন, ভাবছেন যে তারপরে খারাপ হয়েছে, হয়তো না। তার জন্য বাইরে বাড়িতে যখন তৈরি করলেন, খাবারটা তৈরি করার এই 1-1.5 থেকে 2 ঘন্টার মাথায় ওটা প্রপার ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজে ঢুকে প্রপার আচ্ছা। ভাবে ওটা যদি ঢাকা দেওয়া থাকে, এমনকি ফ্রিজে কোনো কাঁচা মাংস বা কাঁচা জিনিস রাখবেন না যার জন্য জার্মস ছড়াতে পারে। খাবারের জায়গার সাথে ফ্রিজের যখন যে কাঁচা মাংস কাঁচা জিনিসটা রাখতে, কিন্তু চান্সটা খুব বেশি থাকে। তো যেখানে প্রপার খাবার থাকে সেই জায়গাটায় কাঁচা জিনিসটা রাখবেন। আর এছাড়া খাবারটা যেটা রাখবে সেটা প্রপার ঢেকে যদি রাখা হয়, পরের দিন tips। এবার আসি একটু অন্য ধরনের প্রশ্নে, যেটা আমরা সবাই করে থাকি। বর্ষাকালে রাস্তার খাবার খাওয়াটা, বা ধরুন ফুচকা, চপ, ঘুগনি, তেলে ভাজা, এই জাতীয় যে খাবারগুলো, সেগুলোর যে অমোঘ আকর্ষণ, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, চায়ের সঙ্গে এই ধরনের তেলে ভাজা মুখরোচক চললো, কতটা বিপজ্জনক শরীরের জন্য? হ্যাঁ, বিপজ্জনক সবার আগে বলবো একদমই না, বিশেষ করে এই সিজন। হয়তো অনেকে আমার উপর এই জন্য রেগে যাবে যে একদমই না কেন, কিন্তু এই সিজনটায় চারদিকে জল এত জমে থাকে, মশা মাছির প্রকোপটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। সেই সময় যে আপনার খাবারটা রান্না হচ্ছে রাস্তায়, সেই খাবারের কোনো না কোনো সময় মশা বা মাছি বসতে পারে। প্লাস যে তেলটা তারা ইউজ করে, হয়তো তেলটা এভরিডে ফ্রেশ অয়েল ইউজ হচ্ছে না, তেলটা হয়তো রেখে দিচ্ছে, তো সে তার মধ্যে একটা জার্মস ক্রিয়েট হচ্ছে। তো এই সময় যে ভাজা, এই ধরনের যে জিনিসটা, তেলে ভাজা কোনো চপ হোক ঘুগনি হোক, এগুলো একদমই খাওয়াটা কিন্তু উচিতই না। যদি আপনার খেতে হয়, কোনো বড় রেস্টুরেন্টে যান, সেখানে কি একদম গরম সার্ভ করছে এরকম যদি কোনো খাবার পসিবল হয় তো খান, কিন্তু রাস্তার পাশে দাঁড়ানো খাবারগুলো, একদমই স্ট্রিট ফুডটা এই সময়টা অ্যাভয়েড করাটা বরং সেটা বোধহয় আরো বেশি অসুস্থতাকে ট্রিগার করে। একদম। আর ধরুন কেউ সংক্রমিত হয়েছেন, তাহলে সেক্ষেত্রে এমন কোন খাবার আপনি সাজেস্ট করছেন যেটাতে তাকে দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে? হ্যাঁ, মানে যারা অলরেডি সংক্রমিত হয়েছে তাদের ক্ষেত্রে তো আমি একটু আগেই বললাম, মানে জলটা কিন্তু মেনটেন সাজেস্ট হুম, করবে, মানে জল খেতেই হবে। এছাড়া জল ছাড়া তো ফুডও তাকে দিতে হবে, তো ফুড হুম। হিসাবে এই সময় প্রোটিন, ফাইবার, এই সময় অনেকে বলে যে প্রোটিন বেশি দিতে না, কিন্তু প্রোটিন দেওয়া যায়, অল্প পরিমাণে দেওয়া যায় প্রোটিন জাতীয় খাবার, সবজি, তারপরে দই যেটা গাট ব্যাকটেরিয়াটা ভালো রাখে, সেই সময় দই, কলা, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে। মানে এই সময় প্রোবায়োটিকটা খুব বেশি দরকার। মানে দই জাতীয় খাবার, দই জাতীয় খাবার খেতে পারে। সেটা বেশি জরুরি। পেট খারাপ হলে আমরা কোন খাবারগুলো একদমই এড়িয়ে যাব, বাড়িতে রান্না হলেও কোন জিনিসগুলো খাবো না? হ্যাঁ, পেট খারাপ হলে পরে যেমন খুব রিচ ফুড, তেলে ভাজা মশলাদার কোনো, এমনকি মশলা কোনো চা, সেগুলো একদমই না। চিনি জাতীয় না, কোনো জুস না, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ জাতীয় কোনো স্পাইসি মশলাদার কোনো খাবার দাবার একদমই না। শিশুরা বর্ষাকালে যদি ডায়রিয়া বা বমির মতো রোগে হুম। অসুস্থ হয়, তাহলে অভিভাবকরা কি করবেন সেটা তো আপনারা জানলেন। এবার একটু মঞ্জুরি থেকে জানতে চাইবো যে আহ, যদি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয়, বা ইমিউনিটি বুস্ট করার জন্য কি ডায়েটে রাখা উচিত বা কি খাওয়ানো উচিত তাদের, যাতে এই ধরনের রোগে তারা আক্রান্ত না হয়? হ্যাঁ, মেনলি তো বাচ্চারা এই সময় প্রচন্ড ফুডি হয় বলে, মানে বাচ্চারা বিভিন্ন ধরনের নতুনত্ব খাবার খেতে চায়, বাইরের খাবার খেতে চায়, তো বাইরের খাবারের প্রতি ঝোঁকটা অনেক বাচ্চারই খুব বেশি থাকে। তো সেই ক্ষেত্রে সবার আগে বাচ্চাদের বাইরের খাবারটা একদম বন্ধ করতে হবে, যেটা স্ট্রিট ফুড বন্ধ করতে হবে। সেই ধরনের খাবার বাড়িতে বানিয়ে দিন বাচ্চাদেরকে, তাই বলে আমি বলবো না কখনো তারা সেই খাবারটা পুরোপুরি স্টপ করে দেবে, বাড়িতে বানিয়ে দিন। এছাড়া বাচ্চারা যদি, মানে এই সময়টার জন্য তাদেরকে, মানে তাদের ইমিউনিটি পাওয়ারটা থাকে, যাতে তাদের মধ্যে কোনো রকমের প্রবলেম না আসে, খাবারের মধ্যে যেন, মানে দই, প্রোবায়োটিক যেটা হয়, সেটা যেন তাদের প্রতিদিনের ডায়েটে রাখে। আচ্ছা। খুব দরকার, মানে এটা তারা কি গাট ব্যাকটেরিয়াটা ভালো রাখে, গুড ব্যাকটেরিয়াটা তৈরি করবে, এজন্য তাদের জন্য কিন্তু এই দইটা, মানে আমি সাজেস্ট করবো যেন বাচ্চারা প্রত্যেকদিন ডায়েটে রাখে। জলটা খুব বেশি পরিমাণে খায়, বাইরের খাবারটা যেন একদমই না খায়, খাওয়ার আগে যেন হাত ধুয়ে অবশ্যই খাবারটা খায়। যেটা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম হয়ে ওঠে, তারা সবসময় খেলার মধ্যে দিয়ে হয়তো এসে যে কোনো ফুডে হাত দিয়ে দেওয়া, সেটা করে, তো হাতটা যেন অবশ্যই ধুয়ে, এই সতর্কতাটা যেন মানে বেসিক যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে রুল গুলো, সেগুলো যেন একটু মেনে চলে, তাহলেই বর্ষাকালে বাচ্চারা কিন্তু অবশ্যই। সুস্থ থাকবে। এবং মঞ্জুরি যেরকম বললেন যে এই বিশেষ খাবারগুলো যদি তাদের পাতে পারে, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে।
বর্ষাকালে সাধারণত আমরা দেখতে পাই যে বাচ্চাদের টিফিন দেওয়াটা মায়েদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আহ, কি টিফিন দেওয়া হবে যেটা নিরাপদ হবে অথচ পুষ্টিকর হবে সেটা নিয়ে মায়েরা বেশ চিন্তা ভাবনা করেন মঞ্জুরি। তো আমি একটু জানতে চাইবো যে বাচ্চাদের টিফিনে অন্তত এই বর্ষাকালে কি এমন দেবো খাবার যেটা নিরাপদ, স্বাস্থ্যকর হবে? হ্যাঁ, এই সময় টিফিন দেওয়া তো ঠিক আছে, টিফিন দেওয়ার সাথে সাথে এটাও আমাদের ভাবতে হবে যে যেন ইমিউনিটি পাওয়ারটাও বাচ্চাদের ডেভেলপ হয়। তো মানে সমস্ত কিছু ভেবে চিন্তে যদি আমরা দেখি, তো বাচ্চাদের এই সময় সবচেয়ে ইমিউনিটি পাওয়ার দিক থেকে চিন্তা করতে গেলে এই সময় আমলকি, পেয়ারা, ক্যাপসিকাম এই জাতীয় খাবারগুলো তো রাখবোই। এছাড়া ডিম, দই, ডাল এই ধরনের খাবারও তার পাতে থাকে। এছাড়া যেটা মানে নিরাপদ আছে বলে যদি বানাতে হয়, তাকে তাকে প্রতিদিন রুটি সবজি দেওয়া, মানে যেটা তার জন্য উপকার হিসেবে হবে। এমনকি ঘরের তৈরি করে দেওয়া, সেগুলো ঝট করে নষ্টও হয়ে যাবে না। এরকম কিছু একটু পরোটা, বাচ্চারা তো আর রুটি সবজি সবসময় খেতে ভালোবাসবে না, একটু পরোটা করে দেওয়া। মানে পরোটাটা এমন ভাবে দেওয়া যাতে নষ্ট না হয় কিছু কয়েক ঘন্টার মধ্যে, কারণ গিয়েই তার ব্রেক মানে ব্রেকটা হবে না, 1-2 ঘন্টা থাকবে। এরকম কিছু চিন্তা করে ফ্রেশ খাবার, ফ্রেশ জিনিস দিয়ে বানিয়ে দেওয়া উচিত। আর তার সাথে ফলটা এভরিডে রাখবে যাতে তার ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ থাকে। এটা তো ধরুন গেল স্কুল পড়ুয়াদের কথা। বাড়ির বয়স্করা যারা তাদের ইমিউনিটি পাওয়ার কি করে বাড়াবো, কি খেতে দেবো যাতে তারা সুস্থ থাকে? তাদের প্রতিদিনের আদা তুলসী দিয়ে, ধরুন তারা তো চা ভালোবাসবেই, তো দিনে তো তারা একবার যখন চা খাবে সকালের দিকে আদা তুলসী দিয়ে চা, কিন্তু দিনে বারবার চা কফি না। আমি এটা আগেও অনেক এপিসোডে বলেছি যে হ্যাঁ। চা কফি আমাদের মানে বডিটাকে ডিহাইড্রেট বেশি করে দেয়। তো আদা তুলসী দিয়ে চা সকালে একবার খেলো, পরের দিকে সেটা একটা কাড়া টাইপের বানিয়ে সেটা খেতে পারি। এছাড়া খাবারের মধ্যে রসুন পড়বে, বা দুধ যখন খাচ্ছে সে দুধের মধ্যে একটু হলুদ দিয়ে, এই জিনিসগুলো কিন্তু তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা, এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করবে। আপনি বারবারই বলেছেন যে চা কফি যেমন ডিহাইড্রেট করে শরীরকে, তেমনি হার্বাল টি যেগুলো হ্যাঁ। যেগুলো ভেষজ চা সেগুলো কিন্তু শরীরের জন্য বেশ উপকারী, সেগুলো আমরা হুম। কিন্তু চা কফির বদলে খেতে পারি। হ্যাঁ। একদমই। আর ভিটামিন সি সম্পর্কেও আপনি বারবার বলেছেন যে ভিটামিন সি ভীষণভাবে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। এই ভিটামিন সি সমৃদ্ধ খাবার বর্ষাকালে কতটা খাওয়া উচিত, কি খাবো, যদি একটু পরামর্শ দেন। হ্যাঁ, আমাদের বর্ষাকালে দেখুন অসুস্থরা তো হুট করে মানুষ হয় না, এবার অসুস্থতার জন্য আমাদের আগে থেকে নিজেকে একটা প্রিকশন নিয়ে রাখতে লাগবে। তাই আমরা ইমিউনিটি পাওয়ারটাকে এত ভালো ডেভেলপ রাখবো যাতে কোনো কিছু রোগ ব্যাধি হওয়ার আগে আমাদের সেই ইমিউনিটি পাওয়ারের জন্য যাতে আমরা রোগটা মানে হাই লেভেলে না যেতে পারি। তার জন্য ভিটামিন সি, যেটা আমরা সবাই জানি, ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে ডেভেলপ করে। তার মধ্যে মেন সোর্স যেটা আমরা বলি পেয়ারা, পেয়ারা, আমলকি, ক্যাপসিকাম, অরেঞ্জ এই ধরনের, কমলা এই ধরনের যে ফলগুলো যেন পাতে থাকে। এছাড়া তো আমি প্রতিদিন যেন আমি স্বাস্থ্যের জন্য মানে ডায়েটের প্রত্যেকদিন যদি আপনার ডায়েটটা যেরকম ভাবে থাকবে, দইটা যেন আপনার পাতে প্রত্যেকদিন পাওয়া আচ্ছা, যায়। প্রোবায়োটিক খাবারটা আপনি খুব জোর দিচ্ছেন যে হ্যাঁ। প্রোবায়োটিক খাবার ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। ভিটামিন ডি এর কথায় আসি। ভিটামিন ডি এর ঘাটতি কি বর্ষাকালে বেশি দেখা যায়? যদি বেশি দেখা যায় তাহলে তার কোন করবো কি করে? হ্যাঁ, ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় কারণ এই সময় রোদটা খুব কম থাকে, হ্যাঁ। রোদের তেজ খুব একটা থাকে না, বেশিরভাগ দিনই বৃষ্টি হচ্ছে, বা সকালবেলা যে রোদটা আমাদের ভিটামিন ডিটা মানে অ্যাবজর্ব করে সেই সময় হয়তো বৃষ্টির টাইম, রোদ নেই, বেরোতে পারছি না। অনেক কিছু রিজনের জন্য রোদের ঘাটতিটা তার জন্য বলে এই সময় ভিটামিন ডির অভাব দেখা যায়। তো সেই জন্য মানে ডি সমৃদ্ধ যে খাবারগুলো হয় যেমন মাশরুম, ডিমের কুসুম, বা ফর্টিফাইড কিছু দুধ আছে, এগুলো খেতে পারেন। এছাড়াও ডাক্তারের সাথে কনসাল্ট করে ভিটামিন ডি এর যে সাপ্লিমেন্ট বা মেডিসিন, যেটা কিন্তু নিজেরা কোনোভাবেই নেওয়া যায় না, ডাক্তার বললেই সে ভিটামিন ডি এর একটা কোর্স করা যেতে পারে। অর্থাৎ যে কোনো মানুষ ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিতে পারেন না, তার জন্য না, পরামর্শ একদম প্রয়োজন হ্যাঁ, ছিল। পরামর্শ নেওয়াটা খুব দরকার। আচ্ছা। আর যাদের একটু অ্যাসিডিটির ধাত, অম্বল গ্যাসের ধাত বা আইবিএস এর মতো সমস্যা রয়েছে, হুম। সেক্ষেত্রে বর্ষাকালে কি রকম ডায়েট হলে তারা সুস্থ থাকবে? হ্যাঁ, বর্ষাকাল বলে না, তাদের সবসময়ের জন্য খাবারটাকে যেন 6 টাইমস হয়, মানে বারে বারে খেতে হবে। মানে একবারে খুব পেটে চাপ দিয়ে ডাইট করে পেট ভর্তি করে খাবারটা খেলে চলবে না। যার যাতে এমটি স্টমাক না থাকে সেই জন্য কিছু কিছু খাবার অল্প পরিমাণে বারে বারে খেতে হবে। আর কোনো স্পাইসি মশলাদার খাবার একদম চলবে না। এই সময় প্রোটিন, সবজি, ফাইবার এই খাবারগুলো বেশি খেতে হবে। এবার আসি একটু রোগের কথায়। যারা ডায়াবেটিসে ভুগছেন, এটা তো ঘরে ঘরে এখন রোগটা, এবং এর কোনো বয়স নেই। তো যারা ডায়াবেটিসে ভুগছেন বা ধরুন
অন্যান্য দীর্ঘমেয়াদী একটা রোগ যার ওষুধ চলে নিয়মিত, তাদের ক্ষেত্রে কি সংক্রমণের ঝুঁকি অনেক বেশি? সেক্ষেত্রে ইমিউনিটি বজায় রাখতে কি করতে হবে? হ্যাঁ, ডায়াবেটিসের রোগীদের কিন্তু সংক্রমণের ঝুঁকি খুবই বেশি থাকে। আচ্ছা। এমনকি বয়স্কদেরও সংক্রমণের ঝুঁকি খুব বেশি থাকে। বা ডায়াবেটিস যে বয়স্কদের এমন ব্যাপার নেই, যে কোনো এজেই হতে পারে। কিন্তু ডায়াবেটিসের রোগীরা কিন্তু এই সময় সংক্রমণের ঝুঁকি বেশি থাকে বলে যেরকম ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাচ্ছেন খান, প্রত্যেকদিন পাতে রাখুন। এছাড়াও তাদেরকে মানে প্রোটিন, সবজি এই ধরনের খাবারগুলো বেশি করে খেতে হবে। ফাইবার সমৃদ্ধ খাবারটা বেশি খেতে হবে। বারে, বারে খেতে হবে। একবারে না। একবারে না, বারে বারে খেতে হবে। খাবারে তাদের কি হয়, যখন ডায়াবেটিস এর পেশেন্টদের থাকে ডায়রিয়া বা কলেরা এই সময় হয়, তাদের তখন বডি ডিহাইড্রেট হয়ে যায়। আর সেই সময় শরীর দুর্বল লাগা, শরীরের মধ্যে কোনো হয়তো জোর পাচ্ছে না, হাতে পায়ে অসাড়তা অনুভব করা। তো এইগুলো হলে কিন্তু সঙ্গে সঙ্গে জলের সোর্স কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে। তারপরেও যদি না হয়, দেখছেন যে হয়তো শরীর একদম ছেড়ে দিচ্ছে, শরীরের হাতে পায়ে কোনো সেন্স আসছে না, তখন কিন্তু সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আচ্ছা, সুতরাং লক্ষ্য রাখতে হবে যে তিনি কেমন রয়েছেন, কি ধরনের তার সংক্রমণ, কি ধরনের ইঙ্গিত দেখা যাচ্ছে শরীরে, শারীরিক লক্ষণগুলো কি, সেই অনুযায়ী কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্বে চলে এসেছি মঞ্জুরি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে আইডিয়াল ডায়েট রুটিন যদি একটা ফিক্স করতে হয় কিছু এখন সাধারণ মানুষের ক্ষেত্রে বর্ষাকালে সুস্থ থাকতে, আপনি সকাল থেকে রাত অব্দি কি 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 খাবার ডায়েটে রাখতে বলবেন? হ্যাঁ, সবার আগে বলি, ডায়েট করার আগে মেন মাথায় রাখতে হবে এই সময় হালকা সহজপাচ্য খাবার, গরম খাবার, বাসি খাবার না, বারবার গরম করে তোলা সেই খাবার না। হালকা ডায়েট, সহজপাচ্য খাবার খেতে হবে। আর প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা উষ্ণ গরম জলের মধ্যে আদা, তুলসী দিয়ে একটা গরম হালকা ওয়ার্ম ওয়াটার খেতে পারেন। তারপর আবার তার মধ্যে একটু মধু দেওয়া যেতে পারে, একটু হলুদ দেওয়া যেতে পারে, যেটা ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করবে। সেই জলটা খাবার কিছুক্ষণ পরে কোনো ওটস, বানানা, তারপরে অ্যাপেল এই দিয়ে একটা স্মুদি বানিয়ে খেতে পারেন, তার সাথে দই বা দুধ ইউজ করে স্মুদি খেলেন। তারপরে বেলার দিকে একটা ফ্রুটস খেলেন, ফ্রুটস বোল, যেরকম পেয়ারা এই সময় প্রচন্ড ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করে, তো একটা পেয়ারা খান। এরকম তারপরে আবার দুপুরবেলা ডাল, সবজি, ভাত, মাছ, যেরকম প্রপার একটা প্ল্যাটার হয় ডায়েটের জন্য, সেটা খেলেন। ইভিনিং স্ন্যাক্সে অনেকেই মুড়ি খেতে ভালোবাসে, তো সেই সময় আমাদের সব দিক চিন্তা করে, ওয়েট সবকিছু চিন্তা করে যদি আমরা দেখি, মুড়ির দরকার নেই। মুড়ি খেতে পারেন যারা ভালোবাসে, অল্প করে একটু খেলেন। কিন্তু সেটা না খেয়ে এই সময় সিদ্ধ ছোলা বা মানে ডায়াবেটিসের জন্য যেটা খুব ভালো দাঁড়াবে, সেটা হলো স্প্রাউট বা আপনার মাখানা, এগুলো কিন্তু খেতে পারেন। এছাড়া 8টার মধ্যে খেয়ে ফেলতে হবে যে কোনো খাবার। রাত্রেবেলা একটু সহজপাচ্য খাবার, যেমন খিচুড়ি বা স্যুপ, রুটি, সবজি, এগুলো খেতে পারেন। আর তার সাথে কিন্তু 2.5 থেকে 3 লিটার জল মাস্ট। এই সময় জলটা কিন্তু খুব বেশি দরকার। হ্যাঁ, জল ব্যাপারটা কিন্তু খুব জরুরি, সেটা যে কোনো কালেই হোক বডিকে হাইড্রেটেড রাখতে পরিমাণ মতো জলটা আপনারা খাবেন, তাহলে কিন্তু অনেক রোগের থেকে মুক্তি পাওয়া যায়। একদম। আর অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য, খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে পেলাম আপনার থেকে। মঞ্জুরির সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন মঞ্জুরিকে যে কোনো প্রশ্ন নিয়ে ডায়েট সংক্রান্ত, এছাড়াও মেল করতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে। আমাদের এই অনুষ্ঠান আপাতত এখানেই শেষ করছি। সুস্থ থাকার সপ্তাহ আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।